আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অণুজীব চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ পঞ্চম ক্লাস। আজকে টপিকস হলো ম্যালেরিয়ার পরজীবী। আমি চতুর্থ ক্লাসে তোমাদের যে কুইজ কোশ্চেন গুলো দিয়েছিলাম সেগুলোর অ্যান্সার তোমরা দেখে নাও আগে। প্রথম কোশ্চেন ছিল তুষির আগুন বলা হয় কাকে। দ্বিতীয় কোশ্চেন ছিল রিট্রোভাইরাস কোনটি। তৃতীয় কোশ্চেন ছিল বোটুলিজম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি। 4 নম্বর প্রশ্ন ছিল দ্বিবিভাজন কোন ধরনের জনন। প্রথম যে কোশ্চেন তুষির আগুন বলা হয় যে এইচসিভি মানে হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। 2 নাম্বার রিট্রোভাইরাস কোনটি। এর মধ্যে আছে এইচআইভি হলো রিট্রোভাইরাস, কারণ এইচআইভি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন ক্ষমতা আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম সৃষ্টি করে রিভার্স ট্রান্সক্রিপশন ক্ষমতা আছে এইচআইভি ভাইরাসের। এরপরে বোটুলিজম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিচের কোনটি। বোটুলিজম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম। এরপরে দ্বিবিভাজন কোন ধরনের জনন। দ্বিবিভাজন এটার অ্যান্সার হবে অযৌন ও অঙ্গজনন, দুই রকমেরই হয়ে থাকে, উভয় ধরনের। কেন এটা অযৌন জনন? আমরা জানি যে জননে সাধারণত গ্যামেট সৃষ্টি হয় না সেটা হলো অযৌন জনন। এদিক থেকে বিচার করলে দ্বিবিভাজনে কোনো প্রকারের গ্যামেট তৈরি হয় না, এই জন্য ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন অযৌন জনন। আর অঙ্গজনন বলতে আমরা কি বুঝি? যখন শরীরের কোনো একটা অর্গান আলাদা হয়ে নতুন কোনো জীব সৃষ্টি হয়, সেই জননটাকে বলা হয় অঙ্গজনন। সেদিক থেকে বিচার করলে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন অঙ্গজননও বটে। তাহলে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনকে আমরা উভয় ধরন হিসেবেই চিহ্নিত করব। এই ছিল 4টা কুইজ কোশ্চেনের আনসার। এরপরে আমি আজকের শিরোনামটা তোমাদেরকে দেখাই। আজকে শিরোনাম একটি এককোষী কিন্তু প্রকৃতকোষী অণুজীব সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমরা বললাম ম্যালেরিয়া পরজীবী। এই এককোষী প্রকৃতকোষী অণুজীবটি হলো ম্যালেরিয়ার পরজীবী। সাধারণত যে সমস্ত অণুজীবগুলো এককোষী অণুজীবগুলো রোগ সৃষ্টি করে থাকে পরজীবিতার মাধ্যমে, তারা সাধারণত আদিকোষী হয়ে থাকে, এককোষী এবং আদিকোষী। কিন্তু প্রকৃতকোষী এককোষী অণুজীব রোগ সৃষ্টি করে এরকম রেয়ার। তার মধ্যে ম্যালেরিয়ার পরজীবী একটি। সেটা সম্পর্কেই আমরা আজকে জানবো। আমরা কি কি জানবো আজকে? আমরা জানবো অণুজীবটার নাম কি, অণুজীবটার সিস্টেমেটিক পজিশন কি, তারপরে অণুজীবটার লাইফ সাইকেল, এটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এই ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে তোমরা অসংখ্য তথ্য বিভিন্ন বই থেকে তোমরা তোমাদের কালেক্ট করতে হবে। কিন্তু আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব এই অণুজীবটার প্রাথমিক ধারণা দেওয়া এবং এই অণুজীবটার যে লাইফ সাইকেল সেটা আমাকে তোমাদেরকে বুঝায় দেওয়া আমার দায়িত্ব। এবং বাকি তোমরা কিন্তু প্রচুর স্টাডি করবে এখান থেকে যদি তোমরা মেডিকেল সায়েন্সের দিকে যেতে চাও। অণুজীবের সংক্রমণ জানবো, লক্ষণ জানবো, প্রতিকার জানবো এই অণুজীবটির। এরপরে ম্যালেরিয়া পরজীবীটা সম্পর্কে একটু ধারণা নেই। ম্যালেরিয়াটা কি? আসলে ম্যালেরিয়া এক ধরনের কিন্তু জ্বর। আগে মানুষ মনে করতো যে কি ম্যালেরিয়া হচ্ছে দূষিত বায়ু সেবন করলেই বোধহয় এই জ্বরটা হয়। কিন্তু আসলে না। পরে জানা গেল যে এটা অ্যানোফিলিস মশকে বাহিত রোগ। লোহিত রক্তকণিকা ধ্বংস করে যার ফলে রক্ত স্বল্পতা দেখা দেয়। প্লাজমোডিয়াম গণের এরকম ৬০টি প্রজাতি আছে যারা প্রাণী দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, আর মানব দেহে রোগ সৃষ্টি করে এরকম প্রজাতি আছে 4টি। 4টি প্রজাতি আছে যেগুলো মানব দেহে রোগ সৃষ্টি করে। এই 4টি প্রজাতির নাম আমরা দেখব। তবে তার আগে আমরা সিস্টেমেটিক পজিশন সহ দেখি। এটা কোন কিংডমের? ম্যালেরিয়া পরজীবী হলো প্রোটিস্টা কিংডমের, আর সাব কিংডম হলো প্রোটোজোয়া। সাব কিংডম প্রোটোজোয়া। কিংডম প্রোটিস্টা, সাবকিংডম প্রোটোজোয়া, ফাইলাম অ্যাপিকমপ্লেক্সা, ক্লাস স্পোরোজোয়া, অর্ডার হেমোস্পোরিডিয়া, ফ্যামিলি প্লাজমোডিয়ারি এবং জেনাস
প্লাজমোডিয়াম। এটার জেনাসের নাম হলো প্লাজমোডিয়াম। এর যে ৪ টা স্পেসিস মানব দেহে রোগ সৃষ্টি করে সেগুলোর মধ্যে দেখো একটা হলো প্লাজমোডিয়াম ভাইভালস, প্লাজমোডিয়াম আরেকটা হলো প্লাজমোডিয়াম ফালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি। প্লাজমোডিয়াম ভাইভালস, প্লাজমোডিয়াম ফালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি অ্যান্ড প্লাজমোডিয়াম ম্যালেরিয়াম। তো এই যে ৪ টা প্রজাতি এটা তোমরা মুখস্থ রাখতে হবে। এরকম মানবদেহে সৃষ্টি করে এরকম ৪ টি ম্যালেরিয়া জীবাণুর সায়েন্টিফিক নেম লিখবো। তখন তোমাদেরকে সঠিক স্পেলিং এ এটা লিখতে হবে। প্লাজমোডিয়াম ভাইরাস এর জীবন চক্র, এর জীবন লাইফ সাইকেলটা আলোচনা করতে হবে আমাকে, যে এই লাইফ সাইকেলটা সম্পর্কে তোমার কাছে সহজ হবে তখনই লাইফ সাইকেলটা যখন তুমি এর বিভিন্ন রূপের নামগুলো মনে রাখবে, বিভিন্ন দশার নামগুলো মুখস্থ করে মনে রাখতে পারবে। প্রথমে বলে নিই, প্লাজমোডিয়াম ভাইরাস একটা বহুরূপী অণুজীব। সে বিভিন্ন রূপ ধারণ করে। তার বিভিন্ন স্টেজে তার নামগুলো সেই জন্য বিভিন্ন ভাবে করা হয়ে থাকে। তুমি এর লাইফ সাইকেলটা বর্ণনা করতে চাইলে এই রূপগুলোর নাম তোমাকে মুখস্থ করতে হবে। জীবনচক্র দুটি পোষক প্রয়োজন হয়। একটা পোষক হলো মানুষ, আরেকটা পোষক হলো মশকি। এই দুটো দেহ ছাড়া লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না ম্যালেরিয়া পরজীবী। মানব দেহে যে হোস্ট, মানবদেহ যে হোস্ট তাকে বলা হয়, সেই হোস্টটাকে মানবদেহ হোস্টটাকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট। এই জীবাণুর ইন্টারমিডিয়েট হোস্ট হলো মানুষ, ইন্টারমিডিয়েট হোস্ট অর সেকেন্ডারি হোস্ট হলো মানুষ। আর ডেফিনিট হোস্ট অর প্রাইমারি হোস্ট হলো মশকির দেহ। এই দেহটা ছাড়া কিন্তু জীবাণু বাঁচতে পারে না, এই জন্য এটা হলো ডেফিনিট হোস্ট অর প্রাইমারি হোস্ট। এইবার আমরা চলে যাব যে এটার বর্ণনাতে। মানব দেহে যে আরেকটা জিনিস বলার আছে, মানব দেহে যে চক্রটা সেটা হলো অযৌন চক্র, এটাকে ইংলিশে বলে সাইজোগনি, সাইজোগনি। আর মশকির দেহে যৌন ও অযৌন দুই চক্রই কমপ্লিট হতে দেখা যায়। এখন এগুলোই আমরা চিত্রের মাধ্যমে দেখব। মানব দেহে অযৌন চক্র হয় যেটা, তাকে বলা হয় সাইজোগনি। এই সাইজোগনি মানব দেহে দুটি স্থানে সংঘটিত হয়, দুটি অর্গানে, দুটো কোষে। একটা হলো যকৃৎ কোষ, হেপাটিক সেল, আরেকটা হলো রক্তকোষ, রক্তকোষের আরবিসিতে, রেড ব্লাড সেলে, লোহিত রক্ত কণিকাতে। এখন যকৃৎ কোষে যে সাইজোগনি কমপ্লিট হয় সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। রক্তকোষের রেড ব্লাড সেলে বা লোহিত রক্তকণিকাতে যে সাইজোগনি কমপ্লিট হয় সেটাকে বলা হয় ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা এই দুটো সাইজোগনি দেখব চিত্রের মাধ্যমে আলাদা আলাদা ভাবে। মানব দেহে সাইজোগনির চিত্র আমরা দেখব বর্ণনা সহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র, হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি বর্ণনা করতে হলে যেগুলো লাল কালারের বর্গাকার কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো মানব দেহের যকৃৎ কোষ, মানব দেহের যকৃৎ কোষ। এখন কোনো ম্যালেরিয়া জীবাণু বহনকারী কোনো মশকি, অ্যানোফিলিস মশকি যদি সুস্থ মানব দেহকে কামড়ায়, তাহলে ম্যালেরিয়া জীবাণুর যে রূপটা ধারণ করে থাকবে সেটা হলো স্পোরোজয়েড। ম্যালেরিয়া জীবাণুর স্পোরোজয়েড প্রবেশ করবে যকৃৎ কোষে, যেটা দেখতে মাকু সদৃশ। মাকু সদৃশ মানে দুই পাশ হচ্ছে ধারালো এবং মাঝখানে মোটা, এই ধরনের গঠনকে বলা হয় মাকু সদৃশ। মাকু সদৃশ ম্যালেরিয়ার যে রূপ সেটা হলো স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড দশাটি যকৃৎ কোষে প্রবেশ করবে। যকৃৎ কোষে প্রবেশ করার পরে স্পোরোজয়েডটা গোলাকার হবে, একটু মোটা হবে, গোলাকার হবে, খেয়ে দিয়ে পুষ্ট হবে। এটাকে বলে, তখন ওর নাম হয় ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েড এখানে আর বলে নেই যে হলুদ রং নির্দেশিত সবকিছুই হলো পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর রূপ, বিভিন্ন রকমের রূপ। তো প্রথম রূপ হলো স্পোরোজয়েড। স্পোরোজয়েড গোলাকার হয়ে মোটা হয়ে ক্রিপ্টোজয়েড হয়। ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসটা বারবার ডিভাইডেড হবে মাইটোসিস প্রক্রিয়াতে, তখন এই দশাটার নাম হবে সাইজন্ট দশা। সাইজন দশা, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম সজ্জিত হয়ে অসংখ্য
ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করবে। তখন ম্যালেরিয়া জীবাণুর নাম কি হলো? ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত যকৃৎ কোষকে ভেঙে ফেলবে, যকৃৎ কোষকে ধ্বংস করে নতুন কোনো যকৃৎ কোষকে আক্রমণ করবে। এই ক্রিপ্টোমেরোজয়েড নতুন কোনো যকৃৎ কোষকে আক্রমণ করলো। এরপরে এই ক্রিপ্টোমেরোজয়েডের নিউক্লিয়াসটি বারবার মাইটোসিস প্রক্রিয়ায় ডিভাইডেড হয়ে সাইজন দশা প্রাপ্ত হবে। এরপরে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম সজ্জিত হয়ে আবার অসংখ্য ম্যালেরিয়ার জীবাণু তৈরি হবে, যেগুলোকে বলা হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোর মধ্যে দুই রকম আছে। একটা হলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, যেগুলো ছোট আকৃতির গুলো হলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, এবং যেগুলো বড় সেগুলো হলো ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড এন্ড ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেরোজয়েড গুলো যকৃৎ কোষকে ভেঙে ফেলে যেগুলো বড় মানে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো পুনরায় নতুন কোনো যকৃৎ কোষকে আক্রমণ করবে। আর যেগুলো ছোট ক্ষুদ্র মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, সেগুলো চলে যাবে লোহিত রক্তকণিকাতে বা আরবিসিতে চলে যাবে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট করতে। কোনগুলো যাবে? মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো। তাহলে এখানে আমরা কি কি রূপ দেখলাম আরেকবার একটু বলে নেই। এই স্পোরোজয়েড দশাতে প্রবেশ করবে, তারপরে ক্রিপ্টোজয়েড, সাইজন দশা, ক্রিপ্টোমেরোজয়েড গুলোর আবার সাইজন দশা, তারপরে মেটাক্রিপ্টোমেরোজয়েড, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। এখন চলে যাবে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড আরবিসি তে আক্রমণ করবে, লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে। সেই স্ট্রেস গুলো আমরা এখন দেখব। ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইরাইথ্রোসাইটিক সাইজোগনির চিত্র, যেটা লোহিত রক্তকণিকাতে সংঘটিত হয়। এখানে গোল যে কোষগুলো সেগুলো হলো হিউম্যান রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলে হলুদ যে কোষগুলো, বড় ম্যালেরিয়া জীবাণুগুলো প্রথমে আসবে, সেটা হলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত রক্তকণিকাতে প্রবেশ করার পরে গোলাকার হবে, ক্ষুদ্র গহ্বরযুক্ত হবে। তখন এই দশাটাকে বলা হয় ট্রফোজয়েড। ক্ষুদ্র কোষ গহ্বরযুক্ত হয়ে নাম ধারণ করে ট্রফোজয়েড। এরপরে ক্ষুদ্র গহ্বরটা আকারে বড় হয়ে যাবে এবং নিউক্লিয়াসটি পরিধির দিকে চলে যাবে। তখন এটাকে দেখতে মনে হবে এই আংটির মতন, সেই জন্য তখন এই দশাটাকে বলা হয় সিগনেট রিং। এরপরে এই গহ্বর হারাবে, ঘনপথ প্রাপ্ত হবে ম্যালেরিয়া জীবাণু, তখন এই দশাটাকে বলা হবে অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েডের ঘনপথ হারানোর পরে নিউক্লিয়াসটা বারবার ডিভাইডেড হয়ে সাইজন দশা প্রাপ্ত হবে এবং নিউক্লিয়াস গুলো খুব সুন্দরভাবে পরিধি বরাবর সজ্জিত হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে চিত্রে, পরিধি বরাবর সজ্জিত হবে। ঠিক এই সময়ে এই ম্যালেরিয়া জীবাণুর ঠিক কেন্দ্রে, বডির ঠিক কেন্দ্রে হিমোজোয়েন নামক বিষাক্ত পদার্থ তৈরি হয়। এরপরে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম সজ্জিত হয়ে অসংখ্য ম্যালেরিয়া জীবাণু তৈরি হয়। এগুলোকে বলা হয় মেরোজয়েড। একটা আরেকটার সাথে লেগে, অসংখ্য মেরোজয়েড একটা আরেকটার সাথে লেগে গোলাপের মতন একটা আকৃতি তৈরি করে। এই দশাটাকে সেই জন্য বলা হয় রোজেট স্টেজ, গোলাপের দশা বা রোজেট দশা বলে। এরপরে মেরোজয়েড গুলো একটা থেকে আরেকটা ছুটে যায় এবং লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে। এখন তোমরা দেখো যে এই মেরোজয়েড গুলোর মধ্যে দুটো বিশেষ কোষ তৈরি হবে। এই কোষগুলো হলো গ্যামেট কোষ, এদেরকে বলা হয় গ্যামেটোসাইট। তার মধ্যে দুটো অন্যরকম কোষ মেরোজয়েড থেকে তৈরি হবে, যেটা আকারে বড় কিন্তু নিউক্লিয়াসটা ছোট। সেটা হলো এই মেরোজয়েড গুলো থেকে যেটা আকারে বড়, নিউক্লিয়াসটা ছোট, সেটা হলো ম্যাক্রোগ্যামেটোসাইট। এই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হবে ফিমেল গ্যামেট অথবা এগ তৈরি হবে। আর যেটা আকারে ছোট কিন্তু নিউক্লিয়াসটা আকারে বড়, সেটা হলো মাইক্রোগ্যামেটোসাইট। এটা থেকে তৈরি হবে মেল গ্যামেট।
বা শুক্রাণু। এখন এই স্টেজে একটা অসুস্থ ম্যালেরিয়া রোগীকে যদি সুস্থ কোনো মশা কামড় দেয়, জীবাণু বহন করে না এরকম কোনো মশা যদি কামড় দেয়, তাহলে এই রক্তে যা স্টেজ গুলো আছে পুরোটাই পুরো লাইফ সাইকেলটাই চলে যাবে মশকির দেহের ভেতরে। সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুধু টিকে থাকবে এই দুটো গ্যামেট। শুধু টিকে থাকবে এই দুটো গ্যামেট। ম্যাক্রোগ্যামেট অ্যান্ড ম্যাক্রোগ্যামেটোসাইট অ্যান্ড মাইক্রোগ্যামেটোসাইট। টিকে থাকবে এই দুটি গ্যামেট কোষ, মাইক্রোগ্যামেটোসাইট অ্যান্ড ম্যাক্রোগ্যামেটোসাইট। এরপরে শুরু হবে মশকির দেহের চক্র। আমরা এবার চলে যাই মশকির দেহে দেখতে দেখব যে এখন কি কি চক্র সংঘটিত হয় মশকির দেহে। আমরা প্রথমেই আলোচনা করছি যে মশকির দেহে যে চক্রটা কমপ্লিট হয় সেখানে কিন্তু দুই ধরনের চক্রই দেখা যায়, যৌন চক্র, অযৌন চক্র। তো দুটো পর্যায়ে বিভক্ত এই জন্যই। প্রথম যেটা যৌন চক্রটাকে বলা হয় মশকির দেহের গ্যামেটোগনি, মশকির দেহের যে অযৌন চক্র সেটাকে বলা হয় স্পোরোগনি। শব্দগুলো মনে রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা, এই আলোচনাটা সহজ মনে হবে। গ্যামেটোগনি, স্পোরোগনি। তো গ্যামেটোগনি প্রথমে ঘটে যেখানে গ্যামেটোসাইট তৈরি হয়ে গেল আরবিসিতে, আরবিসির ভেতরে সেই গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হবে এখানে। আর গ্যামেট গুলোর মিলনে জাইগোট তৈরি হওয়ার পরে স্পোর তৈরি হবে স্পোরোগনিতে। আমরা সেটাই দেখবো এখন, চিত্রের মাধ্যমে আলোচনা করব। তো গ্যামেটোগনি, স্পোরোগনি ঘটে কোথায়? মশকির দেহে। আর মশকির দেহের কোথায় সংঘটিত হয় গ্যামেটোগনি আর কোথায় সংঘটিত হয় স্পোরোগনি? এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, স্পোরোগনি এন্ড গ্যামেটোগনি। আমরা এইভাবে এই চিত্রের মাধ্যমে এখন বর্ণনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা শব্দ লেখা আছে এখানে যে ক্রপের প্রাচীর, ক্রপ প্রাচীর। ক্রপ হলো মশকির যে পাকস্থলী সেটার প্রাচীরকে বলা হয় ক্রপ প্রাচীর। তো এই যে ক্রপ প্রাচীরের পুরোটা কিন্তু আঁকানো হয়নি, শুধু এইটুকুই তোমরা দেখতে পাচ্ছ গোলাকারে যে ক্রপের প্রাচীর কোষগুলো। এই ক্রপের প্রাচীরের ভেতরে, ক্রপের প্রাচীরের ভেতরের দিকে হবে এইটুকুর মধ্যে হবে গ্যামেটোগনি, আর বাহিরের দিকে এইটুকুর মধ্যে হবে স্পোরোগনি। তাহলে ক্রপের প্রাচীরের ভেতরে হবে গ্যামেটোগনি এবং ক্রপের প্রাচীরের বাহিরে হবে স্পোরোগনি। এটা আমরা ক্লিয়ার হলাম। এবার হচ্ছে প্রথমে গ্যামেটোগনি দেখব। লোহিত কণিকা থেকে যে মশা যখন কামড়ালো মানব দেহকে, তখন লোহিত কণিকাতে তৈরি হওয়া যে গ্যামেট গুলো, মাইক্রোগ্যামেটোসাইট অ্যান্ড ম্যাক্রোগ্যামেটোসাইট প্রবেশ করবে মশকির পাকস্থলীতে। এই যে অ্যারো দেওয়া আছে দেখো, এই অ্যারো গুলো বরাবর প্রবেশ করবে পাকস্থলীতে দুইটা লাইনে। একটা লাইনে মাইক্রোগ্যামেটোসাইট এক্সফ্লাজেলেশন প্রক্রিয়াতে 8টা থেকে 16টা সচল শুক্রাণু তৈরি করবে। এই লাইনটাতে তৈরি হবে শুক্রাণু। আর আরেকটা লাইন বরাবর তৈরি হবে ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামেট বা এগ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে হলো ম্যাক্রোগ্যামেট তৈরি হবে। ম্যাক্রোগ্যামেটের যখন একটু গোলাকার হবে, গোলাকার হওয়ার পরে একটু অনিয়মিত আকারের হবে, যেখানে নিষেক কোণ তৈরি হবে। যখনই নিষেক কোণ তৈরি হবে তখন বুঝতে হবে ফিমেল গ্যামেটটা পরিপক্ক হয়ে গেছে। এরপরে তোমরা এই স্টেজটাতে দেখতে পাচ্ছ ম্যাক্রোগ্যামেট অ্যান্ড মাইক্রোগ্যামেট, এই দুটোর নিষেক ঘটছে। নিষেকের ফলে জাইগোট তৈরি হবে, একটা অনিয়মিত আকৃতির জাইগোট, যেটাকে বলা হয় উকিনেটি। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে একটা অনিয়মিত আকৃতির জাইগোট তৈরি হবে, যেটাকে বলা হয় উকিনেটি। যেহেতু জাইগোট ডিপ্লয়েড, উকিনেটিও হবে ডিপ্লয়েড। এরপরে এই উকিনেটিটা ক্রপের প্রাচীর ভেদ করে চলে আসবে ক্রপের প্রাচীরের বাহিরে। কোথায় চলে আসবে? ক্রপের প্রাচীরের বাহিরে। ক্রপের প্রাচীরের বাহিরে এসে সিস্টে আবদ্ধ হবে, তখন এটার নাম হবে পুসিস্ট।
এখানে দেখতে পাচ্ছ তোমরা ওসিস্ট। ওসিস্টের নিউক্লিয়াসটা কিন্তু ডিপ্লয়েড। এরপরে এই যে ওসিস্টের নিউক্লিয়াসটার বিভাজন হবে অসংখ্যবার। অসংখ্যবার ডিভাইডেড হবে। অসংখ্যবার ডিভাইডেড হওয়ার পরে যেমন প্রথমে এটা মিওসিস প্রক্রিয়াতে বিভাজিত হবে। মিওসিস প্রক্রিয়াতে একটা থেকে হয় 4টা। তারপরে প্রত্যেকটা থেকে আবার মাইটোসিস প্রক্রিয়াতে বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এরপরে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম সঞ্চিত হয়ে গোলাকার কোষ তৈরি হবে, যেগুলো সবগুলোই হ্যাপ্লয়েড। এরপরে এই গোলাকার কোষগুলো যখন মাকু সদৃশ হবে তখন এগুলোর নাম হবে স্পোরোজোয়েট। মাকু সদৃশ হওয়ার পরে স্পোরোজোয়েট সৃষ্টি হবে। স্পোরোজোয়েট গুলো তাহলে হ্যাপ্লয়েড। এই স্পোরোজোয়েট গুলো আস্তে আস্তে দেখা যাবে যে এই ওসিস্টের প্রাচীর বিদীর্ণ করবে। ওসিস্টের প্রাচীর বিদীর্ণ করে লালা গ্রন্থিতে চলে যাবে, মশকির লালা গ্রন্থিতে চলে যাবে স্পোরোজোয়েট গুলো। এটা হলো মশকির লালা গ্রন্থি। এইভাবে কমপ্লিট হয়ে যাবে স্পোরোগনি। এবার আমি বলছি যে কোনটুকু হলো গ্যামেটোগনি। এই যে মাইক্রোগ্যামেট, ম্যাক্রোগ্যামেট থেকে উকিনেটি তৈরি পর্যন্ত বা জাইগোট তৈরি পর্যন্ত যে দশা, সেটা হলো গ্যামেটোগনি। মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে জাইগোট সৃষ্টি পর্যন্ত বা উকিনেটি সৃষ্টি পর্যন্ত যে দশা, সেটা হলো গ্যামেটোগনি। আর ওসিস্ট, এই ওসিস্ট থেকে শুরু করে স্পোরোজোয়েট সৃষ্টি, লালা গ্রন্থিতে স্পোরোজোয়েট সৃষ্টি পর্যন্ত যে দশা, সেটা হলো অযৌন প্রকৃতির এবং সেটাকে বলা হচ্ছে স্পোরোগনি। এই ছিল মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র। একটা অংশকে বলা হয় গ্যামেটোগনি, আরেকটা অংশকে বলা হয় স্পোরোগনি। তো এইটা যে এখানে যে চিত্রটা আঁকা হলো, তাহলে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিসের চিত্র, এখানে কিন্তু উল্লেখ করতে হবে এটা চিত্রটা কিসের চিত্র উল্লেখ করতে হবে যে মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র, অযৌন এবং যৌন, অথবা বলতে পারো মশকির দেহের স্পোরোগনি এন্ড গ্যামেটোগনি। এবার তোমরা একটা অ্যানিমেশন দেখো, অ্যানিমেশন অফ ম্যালেরিয়া প্যারাসাইটস লাইফ সাইকেল। আচ্ছা, এটার অ্যানিমেশন আমরা না দেখলেও আমরা তো বুঝতে পারলাম জিনিসটা, অ্যানিমেশনটা প্লে করা যাচ্ছে না, তো এই জন্য দুঃখিত। তোমরা দিকে পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো, আমরা যখন ক্লাসে যাব। তো এটা ভিডিওটা অন হচ্ছে না, তো নেক্সট যে ইয়েতে যে চলে যাই। ম্যালেরিয়া সংক্রান্ত আরো কিছু তথ্য আমরা দেখি। স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগের বাহক, আমরা এটা আগে জেনেছি। আর স্ত্রী অ্যানোফিলিস মশার 4টা প্রজাতির নাম তোমরা দেখো,
এরকম 4টা প্রজাতি আছে যেগুলো রোগ মশা এই যে জীবাণু, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়ামকে বহন করে, এরকম 4টা প্রজাতি। অ্যানোফিলিস ধীরাস, অ্যানোফিলিস ফিলিপিনেন্সিস, তারপরে অ্যানোফিলিস সান্দারিকাস, অ্যানোফিলিস মিনিমাস, এরকম 4টা প্রজাতি। 4টা প্রজাতির অ্যানোফিলিস মশকির উদাহরণ তোমরা দিতে পারবে। এরপরে মানবদেহে স্পোরোজোয়েট প্রবেশের আরেকটা যে তথ্য, 48 ঘন্টা পর ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রকাশ পায়। এরকম মানে দেখা গেছে যে 48 ঘন্টা পরে ম্যালেরিয়ার স্পোরোজোয়েট প্রবেশে 48 ঘন্টা পরে এর লক্ষণটা দেখা যায়। সাধারণত দেখা গেছে যে স্পোরোজোয়েটটা প্রবেশ করে কিন্তু যকৃতে প্রবেশ করে। পুরা হেপাটিক সেলের যে সাইকেলটা চক্র কমপ্লিট করে তখন কোনো প্রকারের জ্বর আসে না। দেখা গেছে লোহিত কণিকাতে আক্রমণ করার পরেই জ্বরটা দেখা দেয়। আর এখন আমরা এই রোগটাকে আমরা আমাদের উদ্দীপকের মধ্যে থেকে কিভাবে চিনব, যে আমি ম্যালেরিয়া রোগটাকে আমরা কিভাবে চিনব, যে ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমার প্রশ্ন আসছে। তো কিভাবে তোমাকে কিছু লক্ষণগুলো দেখতে হবে। কাঁপুনি দিয়ে জ্বর, রোগী দুর্বল হয়। তারপরে তাপমাত্রা 105 ডিগ্রি সেলসিয়াস, 105 ডিগ্রি ফারেনহাইট হয়। তারপরে মাথা ব্যথা, বমি বমি ভাব, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে। তারপরে প্লীহা এবং যকৃৎ দিন দিন বড় হতে থাকে। রক্তশূন্যতা দেখা দেয়, প্রচন্ড পিপাসা। তার মধ্যে থেকে 3টা লক্ষণ দেখো আমি ইন্ডিকেট করছি। একটা হলো 105 ডিগ্রি ফারেনহাইট, প্লীহা এবং যকৃৎ আকারে বড় হয়। প্লীহাটা কি? আমি প্লীহাটার এখন চিত্র দেখাবো যে প্লীহাটা কি। এই প্লীহা এবং যকৃৎ আকারে বড় হয়, মানে যেটা লিভারটা এবং প্লীহাটা আকারে বড় হয়। এটা একটা লক্ষণ দেখে তোমরা ম্যালেরিয়া রোগটা চিনতে পারবে। আরেকটা লক্ষণ উল্লেখ থাকতে পারে রক্তশূন্যতা। তোমরা এর আগে যতগুলো রোগ পড়েছো সেগুলোতে রক্তশূন্যতার কথা কোনো উল্লেখ নাই, কিন্তু ম্যালেরিয়া রোগে কিন্তু রক্তশূন্যতা হয়, কারণ রেড ব্লাড সেল গুলো ভেঙে গিয়ে রক্তশূন্যতা হয়। পূর্বে তোমরা একটা ভাইরাল ডিজিজ পড়েছো যেখানে রক্তের মানে বরং রেড ব্লাড সেল আরো বেড়ে যায়। রেড ব্লাড সেল গুলো বেড়ে যায়, তার কারণ প্লাটিলেট কমে যায় এবং রেড ব্লাড সেলটা বাড়তে থাকে, যার কারণে আরো রক্তক্ষরণ হয়, যার লাল লাল র্যাশ শরীরে দেখা যায়। সেটা হলো ডেঙ্গু জ্বর। সেটাও কিন্তু মশাবাহিত, আবার ম্যালেরিয়াও মশাবাহিত। আর কিন্তু পার্থক্য হচ্ছে ম্যালেরিয়াতে ম্যালেরিয়া রোগের লক্ষণে রক্ত স্বল্পতা দেখা দেয়, আর ডেঙ্গু জ্বরে হলো তোমাদের রেড ব্লাড সেলের আরো পরিমাণ বাড়তে থাকে, মারাত্মক হয়ে যায়, ইন্টারনাল ব্লিডিং গুলো দেখা দেয়। এইভাবে দুটো আমি কম্পেয়ার করলাম, দুটো জ্বরের, যেগুলো মশাবাহিত, একটা ভাইরাল আর আরেকটা হলো ম্যালেরিয়া পরজীবী, প্রোটোজোয়া পর্বে। আর এগুলোর প্রতিকার সম্পর্কে আমি একটু বলি যে মশককুল ধ্বংস করা সবচেয়ে বড় প্রতিকার আর কি। যদি আমাদের একটা ম্যালেরিয়া রোগ হয়ে যায়, তখন আমাদেরকে সবচেয়ে আগে যেটা করতে হবে, মশা থেকে রক্ষা করতে হবে আমাদের চারপাশটাকে, সেই মানুষগুলোকে মশার দংশন পরিহার করতে হবে। কিভাবে পরিহার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চারপাশ আঙিনা, ঘর বাড়ি, ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। এইভাবেই দেখলাম প্রতিকার। আর আমি বললাম যে প্লীহা। এবার দেখি যে প্লীহা কোনটা। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ পাকস্থলীর পিঠের উপরে কুজার মতন একটা জিনিস। এটা হলো প্লীহা। প্লীহা আসলে কি? পাকস্থলীর বাম সাইডে অবস্থিত একটা অংশ, একটা অর্গান, যেটা রক্তের ফিল্টার হিসেবে কাজ করে থাকে, রক্তকে ফিল্টার করতে সাহায্য করে। এরপরে যেটা দেখতে পাচ্ছ হলুদ রঙের যে অংশটা, এটা হলো যকৃৎ। এই লিভার এবং যকৃৎ আকারে বড় হয়ে যায়, এটা একটা লক্ষণ ম্যালেরিয়া রোগের। আবার লিভার সংক্রান্ত উদ্দীপকে যদি থাকে, একটা ভাইরাল ডিজিজও তোমাদেরকে বলা হয়েছে, যে যেটাতে যখন বলা হবে যে লিভার সেরোসিস বা যকৃতের প্রদাহ, তখন তুমি কোন রোগ, সেই ভাইরাল ডিজিজ জন্ডিসের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি থাকতে পারে চোখ মুখ হলুদ হয়ে যাওয়া, পোশাক হলুদ হয়ে যাওয়া, এগুলো লক্ষণ থাকবে, তখন সেটা বুঝতে হবে যে জন্ডিস রোগের উদ্দীপক দেওয়া আছে। এভাবে আমি খোলামেলায় তোমাদেরকে উদ্দীপক নিয়ে কিছু আলোচনা করলাম। এরপরে ওই কিছু সামারিতে আরেকটু আলোচনা করব। ওভারঅল আমি আমার যে ক্লাস চতুর্থ অধ্যায়, অণুজীব অধ্যায়, কি কি চিত্র আমরা অনুশীলন করলাম সেটা আমি আরেকবার হাইলাইট করছি। 1 নম্বরে টি2 ফাজের ভৌত ও রাসায়নিক গঠন আলোচনা করেছি। টি2 ফাজ ভাইরাসের
একটা চিত্র ভৌত, আরেকটা রাসায়নিক। এরপরে আমরা আলোচনার মাধ্যমে চিত্র আঁকাইছি, সেটা হলো লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। আমরা অনুশীলন করেছি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠনের চিত্র। আমরা ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনের চিত্র অঙ্কন করেছি। আমরা ব্যাকটেরিয়াল কনজুগেশন নামক ব্যাকটেরিয়ার যৌন জনন, ৩টা প্রকার। ব্যাকটেরিয়া ৩ ধরনের যৌন জনন দেখা যায়। ব্যাকটেরিয়াল কনজুগেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন অ্যান্ড ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন। এই ৩টা প্রক্রিয়ার চিত্রও আমরা অনুশীলন করেছি। আমরা এছাড়া আজকের যে ক্লাস সেখানে ছিল হেপাটিক সাইজোগনি। মানব দেহের হেপাটিক সাইজোগনি, মানব দেহের ইরাইথোসাইটিক সাইজোগনি চক্র, এরপরে মশকির দেহে ঘটে যাওয়া গ্যামেটোগনি এবং স্পোরোগনি। এই চিত্রগুলো আমরা টোটালি এই চ্যাপ্টারে প্র্যাকটিস করেছি। এই চিত্রগুলো যার যত আয়ত্তে থাকবে সে তত ভালো করবে এই চ্যাপ্টারের উপরে। আজকের ক্লাস সামারি তথা পুরা যে আমার ৪র্থ অধ্যায়ের ক্লাস সামারি, এমন যদি হয় চিত্রটা তামাক পাতা আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর চিত্রে, এটা হলো তামাক পাতা। আমি এখন উদ্দীপকে যদি তামাক পাতা থাকে, তাহলে তামাক পাতা আক্রমণ করতে পারে একটা অকোষীয় অণুজীব। সেক্ষেত্রে আমরা হয় এরকম হতে পারে যে এটা ভাইরাসকে ইন্ডিকেট করছে, অথবা স্পেসিফিক বলে দেওয়া যেতে পারে টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এই তামাক পাতাতে একটা রোগ হয় মোজাইক রোগ, সেটার জন্য দায়ী কোন ভাইরাস? টিএমভি ভাইরাস। টিএমভি ভাইরাসের উপরও প্রশ্ন আসতে পারে, অথবা বলা যেতে পারে এটার উপরে যে টাইপের অণুজীব, অকোষীয় অণুজীব আক্রমণ করে সেটা সম্পর্কে আলোচনা করো, বা সেটার লাইফ সাইকেল আলোচনা করো। সেটা টিটু ফাসকেও নির্দেশ করা হতে পারে। এরপরে প্রশ্নের মধ্যে এরকম এই চিত্রটা, এটা যদি একটা আদিকোষী মাইক্রোবস হয়, তাহলে তোমাদের সিলেবাসের যে প্রশ্নগুলো আসবে সেটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার উপরে, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, যে অর্থনৈতিক গুরুত্ব তোমরা পড়ছো সেটার উপরে প্রশ্ন আসতে পারে ব্যাকটেরিয়ার যে তোমরা পড়লা রোগগুলো, একটা উদ্ভিদ রোগ পড়েছো, সেটা হলো কি জ্যান্থোমোনাস ওরাইজির উপরে। জ্যান্থোমোনাস ওরাইজি দ্বারা সৃষ্ট রোগ, ব্যাকটেরিয়াল ব্লাইট, যেটা জ্যান্থোমোনাস ওরাইজি দ্বারা ঘটে, সেই রোগ। আর মানুষের ক্ষেত্রে কলেরা রোগ, এটার উপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়া। এছাড়া ব্যাকটেরিয়ার তোমরা যে জনন পড়লা, দ্বিবিভাজন, তারপর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এবং কনজুগেশন চিত্রসহ এগুলো প্রশ্নে আসতে পারে। আর আসতে পারে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। এইভাবে এই চিত্রর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রশ্ন হতে পারে। আরেকটা চিত্র তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে কনফিউশন থাকতে পারে। এখানে ২ রকম যকৃৎ উদ্দীপকের মধ্যে থাকলে ২ ধরনের রোগ আসতে পারে। আমি যেটা বললাম যে হিউম্যান লিভার যদি উদ্দীপকের মধ্যে থাকে, একটা হতে পারে তোমাদের যেটা হেপাটাইটিস, যে ভাইরাস দ্বারা সৃষ্টি জন্ডিস টাইপের রোগ। আরেকটা হতে পারে কি আজকের যে লেকচার ছিল ম্যালেরিয়া জীবাণু দ্বারা ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া পরজীবী দ্বারা ঘটিত ম্যালেরিয়া রোগ হতে পারে। এটা হিউম্যান লিভার দ্বারা উদ্দীপক। আরেকটা রেড ব্লাড সেল যদি থাকে, রেড ব্লাড সেল দেখালে আমরা কি বলবো? যদি উদ্দীপকের মধ্যে থাকে যে রেড ব্লাড সেলের কারণে বেড়ে যায়, রেড ব্লাড সেলের পরিমাণ বেড়ে গিয়ে রক্তক্ষরণ, র্যাশ, তাহলে সেটা কোন রোগকে নির্দেশ করছে? ভাইরাল ডিজিজ, ডেঙ্গু জ্বর। আর যদি এটার পরিমাণ কমে যায়, মানে রেড ব্লাড সেল ভেঙে গিয়ে রক্ত স্বল্পতা দেখা দিবে, কোন রোগে? আজকের যে ম্যালেরিয়া রোগ সেটা। তো তোমাদের ম্যাক্সিমাম এই অধ্যায়টাতে কিন্তু আসে যে রোগগুলোর লক্ষণ লিখো, প্রতিকার লিখো, জীবাণুটার লাইফ সাইকেল লিখো, তারপরে কোনো একটা বলা হলো যে আদিকোষী অণুজীবটির চিত্র অঙ্কন করো। এই প্রশ্নগুলোই জেনারেলি আসে এখান থেকে। আরেকটা উদ্দীপকের মধ্যে যদি দেখো যে মশা বা মশকি চিত্র দেখলেই কিন্তু উদ্দীপকে যদি মশকি থাকে তাহলে ২ রকম হতে পারে। একটা হলো কি যেটা একটা হলো ভাইরাল ডিজিজ, আর আরেকটা আজকের ম্যালেরিয়া প্রোটোজোয়া পর্বে। তো ম্যালেরিয়া রোগও হতে পারে, আবার ডেঙ্গু জ্বরও হতে পারে। আমরা অন্যান্য লক্ষণ দেখে চিনতে পারবো সেই রোগটা কি। একটা হলো যেটা একটা মশা হলো অ্যানোফিলিস মশা, তাই না? আরেকটা হলো এডিস মশা। এই দুটো মশা দ্বারা
যদি উল্লেখ থাকে এডিস মশা তাহলে বুঝতে হবে যে সেটা ডেঙ্গু জ্বরকে ইঙ্গিত করছে। আর যদি সেটা অ্যানোফিলিস মশকি হয় তাহলে সেটা ম্যালেরিয়া রোগকে নির্দেশ করছে। এই ছিল আমার ৪র্থ অধ্যায়ের উপরে ওভারঅল সামারি, ক্লাস সামারি। তোমরা আমি আশা করব যে এই চ্যাপ্টারটার উপরে আ মানে আমি যেভাবে ক্লাস নিলাম তোমরা দিক নির্দেশনা পেলে এবং বাকিটা তোমাদেরকে অনুশীলন করতে হবে, পড়াশোনা করতে হবে। এতক্ষণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবার জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব। সেই আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।